বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে চতুর্থ অধ্যায় পড়ছিলাম আমরা, যেটির নাম হচ্ছে রেওয়া মিল। এই অধ্যায় হতে আমরা বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করছিলাম বিগত বছরগুলোতে। এরই ধারাবাহিকতায় আজ আমরা 2016 সালে যশোর বোর্ডের 5 নংয়ে আসা এ অধ্যায় হতে যে অঙ্কটি, সে অঙ্কটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা শুরুতেই প্রশ্নটি দেখে নিই। আশা করি তোমরা বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল, ক্যালকুলেটর সহ যাবতীয় প্রয়োজনীয় সব কিছু নিয়ে বসেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ের শেষে দেখতে পাবে বিগত বছরের প্রশ্নাবলী দেওয়া আছে। সেখান হতে 2016 সালের যশোর বোর্ডের প্রশ্নটি তোমরা নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2016 সালে যশোর বোর্ডের 5 নং প্রশ্নে এই অধ্যায় হতে একটি অঙ্ক এসেছে দিনা ট্রেডার্সের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ। শুরুতে আমরা প্রশ্নটি দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ দিনা ট্রেডার্সের রেওয়া মিলের কিছু উদ্ধৃত্ত দেওয়া আছে। দিনা ট্রেডার্সের 2015 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্ধৃত্তগুলো নিম্নরূপ: মূলধন 15,000 টাকা, উত্তোলন 5,000 টাকা, প্রাপ্য নোট 3,000 টাকা, প্রদেয় নোট 2,500 টাকা, সাধারণ সঞ্চিতি 500 টাকা, নগদ তহবিল 1/1/2015 অর্থাৎ 2015 সালের 1 জানুয়ারির উদ্ধৃত্ত এটি যেহেতু বছরের প্রথম দিন, অতএব এটি প্রারম্ভিক উদ্ধৃত্ত 600 টাকা। মজুদ পণ্য 1/1/2015 4,000 টাকা, এটিও প্রারম্ভিক উদ্ধৃত্ত অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য। অনাদায়ী পাওনা দেওয়া আছে 500 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি দেওয়া আছে 300 টাকা, দালান কোঠা 4,500, প্রাপ্য হিসাব 3,000, বেতন খরচ 500, অগ্রিম শিক্ষানবিশ স্যালামি 300, ব্যাংক জমাতিরিক্ত 200 টাকা, নগদ তহবিল 31/12/2015 1,000 টাকা। এটি হচ্ছে সমাপনী নগদ তহবিল। বিমা খরচ 800 টাকা, মজুদ পণ্য 31/12/2015 অর্থাৎ সমাপনী মজুদ পণ্য 3,500 টাকা। সর্বশেষ দেওয়া আছে প্রদেয় হিসাব 3,500 টাকা। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যথারীতি 3টি করণীয় দেওয়া আছে, অর্থাৎ 3টি সৃজনশীল। করণীয় ক বা সৃজনশীল কতে চাওয়া হয়েছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। এটির জন্য 2 নম্বর। খতে চাওয়া হয়েছে দিনা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য কত, এটির জন্য 4 নম্বর। গতে চাওয়া হয়েছে উপযুক্ত তথ্যাবলী হতে দিনা ট্রেডার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো, এটির জন্য 4 নম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আমরা একে একে ক, খ এবং গ এই 3টি সৃজনশীল বা করণীয়র সমাধান করব। চলো শুরুতে করণীয় ক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় কতে চাওয়া হয়েছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেওয়া মিলে সাধারণত প্রায় সবগুলো দফায় অন্তর্ভুক্ত হয়। একেবারে অল্প কিছু দফা রেওয়া মিলে আসে না। কোনগুলো আসে না তোমরা একটু সহজ করে মনে রাখবে। সেগুলো হচ্ছে যে মজুদ পণ্য বাদে, আমি আবারও বলছি, মজুদ পণ্য বাদে যে কোনো হিসাব খাতের প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে আসবে না। তোমরা জানো যে সকল হিসাব খাতের সমাপনী উদ্ধৃত্ত রেওয়া মিলে আসে, সমাপনী মজুদ পণ্য ব্যতীত।
কেননা সমাপনী মজুত পণ্যের জন্য ভিন্ন একটা নিয়ম রয়েছে। সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে যে নিয়মটি সেটি হচ্ছে রেওয়া মিলে সাধারণত সমাপনী মজুত পণ্য আসে না, প্রারম্ভিক মজুত পণ্য আসে। কিন্তু রেওয়া মিলে যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে তখন সমাপনী মজুত পণ্য আসে, প্রারম্ভিক মজুত পণ্য আসে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, রেওয়া মিলে যে সকল হিসাব খাতগুলো লিপিবদ্ধ করা হয় সেই হিসাব খাতগুলোর সমাপনী উদ্বৃত্ত আসে, অর্থাৎ টাকার জের বা টাকার অঙ্ক হিসেবে সমাপনী জেরগুলো আসবে, প্রারম্ভিক জের আসবে না, শুধুমাত্র মজুত পণ্য ব্যতীত। কারণ মজুত পণ্যের ক্ষেত্রে একটি ভিন্ন নিয়ম রয়েছে, সেটি হচ্ছে মজুত পণ্যের ক্ষেত্রে যে নিয়মটি সেটি হচ্ছে যে সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না। কিন্তু যদি প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেটি হচ্ছে যে রেওয়া মিলে যে সমস্ত দফা আসবে না সেটি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় মাথায় রাখতে হবে। এক, যে হিসাব খাতগুলোর প্রারম্ভিক কোনো উদ্বৃত্ত যদি দেওয়া থাকে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। আর মজুত পণ্যের ক্ষেত্রে যে কোনো একটি আসবে না। যদি সাধারণত প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে, সমাপনী মজুত পণ্য আসে না। কিন্তু যদি সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকে তাহলে উল্টোটা হবে, সমাপনী মজুত পণ্যের ব্যয় রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক মজুত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই মাত্র যে প্রশ্নটি আলোচনা করলাম বা দেখলাম, তোমাদের সামনে সে প্রশ্নটি রয়েছে, তোমরা দেখো। আমাদের এই প্রশ্নটিতে প্রারম্ভিক উদ্বৃত্ত দেয়া আছে দুইটি, নগদ তহবিলের একটি প্রারম্ভিক উদ্বৃত্ত এবং মজুত পণ্যের একটি প্রারম্ভিক উদ্বৃত্ত। আমরা জানি যে প্রারম্ভিক উদ্বৃত্তগুলো রেওয়া মিলে আসে না, তো সেই ক্ষেত্রে নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্তটি এখানে অন্তর্ভুক্ত হবে। কারণ আমরা যে তালিকাটি তৈরি করছি সেটি হচ্ছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এ সমস্ত দফার। নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এজন্য এটি এখানে লিপিবদ্ধ হবে। মজুত পণ্যের দুইটি উদ্বৃত্ত রয়েছে, এই দুইটি উদ্বৃত্তের একটি রেওয়া মিলে আসবে এবং অন্যটি রেওয়া মিলে আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নে যেহেতু সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া নেই, সেহেতু রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আর আমরা যেহেতু রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করছি, অর্থাৎ এই তালিকায় তাহলে সমাপনী মজুত পণ্য আমরা অন্তর্ভুক্ত করব, কারণ এই সমাপনী মজুত পণ্যটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দুইটি দফা রয়েছে। একটি হচ্ছে নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত, কারণ হিসাব খাতগুলোর প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আর আরেকটি হচ্ছে সমাপনী মজুত পণ্য, কারণ আমাদের এই প্রশ্নে যেহেতু সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেয়া নেই, অতএব সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নগদ তহবিল এর প্রারম্ভিক উদ্বৃত্ত 600 টাকা, সমাপনী মজুত পণ্য 3500 টাকা, এই দুইটি সংখ্যার যোগফল দাঁড়ায় 4100 টাকা। এটি হচ্ছে আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর সর্বমোট পরিমাণ। চলো এবার করণীয় খতে যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় খতে চাওয়া হয়েছে দিনা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য কত। অর্থাৎ আমাদের কাছে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য চাওয়া হয়েছে। আমরা প্রথমে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করব, এরপর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব, তারপর এই দুইটির একটি থেকে আরেকটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য। এটি নির্ণয় করার পূর্বে আমাদের একটু জানা দরকার যে চলতি সম্পদ কী আর চলতি দায় কী। একটি কারবার বা প্রতিষ্ঠানে সম্পদ যেমন থাকে, সম্পদের পাশাপাশি দায়ও বিরাজমান থাকে।
সম্পদকে কতগুলো ভাগে ভাগ করা হয়, পাশাপাশি দায়কেও একাধিক ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলোর বা এই প্রকারভেদের একটি হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি প্রতিষ্ঠানে যে সমস্ত সম্পদ বিরাজমান থাকে এই সম্পদগুলোকে কতগুলো ভাগে ভাগ করা হয়, যেমন চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদগুলোকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্পর্শনীয়, অস্পর্শনীয় সম্পদ। এর বাইরেও রয়েছে অলিক সম্পদ বা অদৃশ্যমান সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলতি সম্পদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল সম্পদের মধ্যে ওই সম্পদগুলো যে সকল সম্পদের স্থায়িত্বকাল, আয়ুষ্কাল, অস্তিত্ব 1 বছর বা তার কম সময় হয়। অর্থাৎ যে সমস্ত সম্পদ একটি হিসাবকাল বা 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হয় সেগুলোকে চলতি সম্পদ নামে আখ্যায়িত করা হয়। আর চলতি দায় হচ্ছে যে সমস্ত দায় 1 বছর বা হিসাবকাল বা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয় বা পরিশোধযোগ্য, সেগুলোই হচ্ছে চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই চলতি সম্পদ নির্ণয় করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দিনা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য নির্ণয়। শুরুতে হচ্ছে চলতি সম্পদ সমূহ। চলো প্রশ্নে যাওয়া যাক। আমাদের আলোচ্য প্রশ্ন থেকে চলতি সম্পদগুলো আমরা বাছাই করে এখানে লিপিবদ্ধ করব। শুরুতে দেয়া আছে মূলধন, এটি চলতি সম্পদ নয়। উত্তোলন, এটিও চলতি সম্পদ নয়। প্রাপ্য নোট, এটি চলতি সম্পদ, কেননা এই প্রাপ্য নোট সাধারণত 1 বছর বা তার কম সময়ের মধ্যে ভাঙানো হয় বা এটি নগদ অর্থে রূপান্তরিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রদেয় নোট, সাধারণ সঞ্চিতি, এগুলো চলতি সম্পদ নয়। নগদ তহবিল 1/1/2015। নগদ তহবিল যদিও চলতি সম্পদ, কিন্তু নগদ তহবিলের এখানে প্রারম্ভিক উদ্ধৃত দেওয়া আছে। তোমরা জানো যে মজুত পণ্য ব্যতীত হিসাব খাতগুলোর প্রারম্ভিক উদ্ধৃত রেওয়া মিলে লিপিবদ্ধ হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রয়েছে মজুত পণ্য 1/1/2015। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজুত পণ্য 1/1/2015, এটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য চলতি সম্পদ নয়, এটি সম্পদ নয়। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি প্রতিষ্ঠান বা কারবারের জন্য ব্যয় বা খরচ স্বরূপ। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এগুলো চলতি সম্পদ নয়। এরপর রয়েছে দালান কোঠা, এটিও চলতি সম্পদ নয়। প্রাপ্য হিসাব, এটি চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেননা প্রাপ্য হিসাব মানে হচ্ছে দেনাদার, এটি 1 বছর বা তার কম সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত হয়। এরপর রয়েছে বেতন খরচ, অগ্রিম শিক্ষানবিশ স্যালামি, ব্যাংক জমাতিরিক্ত, এগুলো চলতি সম্পদ নয়। নগদ তহবিল, এটি চলতি সম্পদ। নগদ তহবিল 31/12/2015, এটি সমাপনী নগদ তহবিল। বিমা খরচ, এটি চলতি সম্পদ নয়। মজুত পণ্য 31/12/2015, অর্থাৎ এটি সমাপনী মজুত পণ্য, এটি চলতি সম্পদ। প্রদেয় হিসাব, এটি চলতি সম্পদ নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলতি সম্পদ হিসেবে আমাদের এখানে কি কি আসবে সেগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা এগুলোকে সাজিয়ে লিখব। চলতি সম্পদগুলোকে সাধারণত তারল্যের ভিত্তিতে সাজাতে হয়। শুরুতেই বসবে প্রাপ্য নোট, এরপর প্রাপ্য হিসাব, এরপর নগদ তহবিল, এরপর হচ্ছে মজুত পণ্য। বা অন্যভাবেও সাজানো যায়, সেটা হচ্ছে শুরুতে নগদ তহবিল, এরপর হচ্ছে প্রাপ্য হিসাব, এরপর প্রাপ্য নোট, এরপর হচ্ছে সমাপনী মজুত পণ্য। তারল্যের ভিত্তিতে সাজালে আমাদের যেটি দাঁড়াবে সেটি হচ্ছে নগদ তহবিল, তারপর হচ্ছে প্রাপ্য হিসাব, তারপর প্রাপ্য নোট, সবার শেষে সমাপনী মজুত পণ্য। এবারে আসো চলতি দায়সমূহ। আমরা আমাদের আলোচ্য প্রশ্নটি দেখলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে চলতি দায় হিসেবে যেগুলো আসতে পারে, শুরুতে দেওয়া আছে মূলধন, উত্তোলন, প্রাপ্য নোট, এগুলোর একটিও দায় নয়, অতএব এটি আসবে না। প্রদেয় নোট, এটি চলতি দায়, এটি আসবে। সাধারণ সঞ্চিতি, এটি চলতি দায় নয়, আসবে না। নগদ তহবিল, মজুত পণ্য, অনাদায়ী পাওনার সঞ্চিতি, দালান কোঠা, প্রাপ্য হিসাব, বেতন খরচ, কোনোটি চলতি দায় নয়, এমনকি দায় নয়, এগুলো আসবে না। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি, এটি চলতি দায়, এটি আসবে।
যে কোনো আয় যে কোনো আয়ের ক্ষেত্রে যদি সেবা প্রদান করার পূর্বে বা এটি আয় হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বে যদি আমরা অগ্রিম অর্থ প্রাপ্ত হই তখন সেটি আমাদের জন্য দায় রূপে গণ্য হয় এবং এটি চলতি দায় রূপে গণ্য হয়। ব্যাংক জমাতিরিক্ত এটি চলতি দায়, নগদ তহবিল, বিমা খরচ, মজুত পণ্য এগুলো চলতি দায় নয়। প্রদেয় হিসাব চলতি দায়, প্রদেয় হিসাবের অপর নাম হচ্ছে পাওনাদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলতি দায় হিসেবে পেলাম প্রদেয় নোট, অগ্রিম শিক্ষানবিশ সালামি, ব্যাংক জমাতিরিক্ত এবং প্রদেয় হিসাব। চলতি সম্পদের অর্থের অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 10,500 টাকা। চলতি দায়গুলোর সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে পাই আমরা 6,500 টাকা। আমাদের আলোচ্য প্রশ্নে চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য চাওয়া হয়েছে। 10,500 টাকা থেকে 6,500 টাকা বিয়োগ করলে আমরা যে সংখ্যাটি পাই সেটি হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ করণীয় ক্ষতে যেটি চাওয়া হয়েছে দিনা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য, সেটির পরিমাণ হচ্ছে 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার করণীয় গতে যাওয়া যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করণীয় গতে চাওয়া হয়েছে উপর্যুক্ত তথ্যাবলী হতে দিনা ট্রেডার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো। তোমরা ইতিমধ্যে জানো কিভাবে রেওয়া মিল প্রস্তুত করতে, এটি অত্যন্ত সহজ। চলো আমরা প্রশ্নটি একটু দেখে নিই। আমরা প্রশ্নটি আলোচনা করে আমরা রেওয়া মিলটি প্রস্তুত করি। তোমরা দেখতে পাচ্ছ যে 5 কলাম বিশিষ্ট একটি ছক, দিনা ট্রেডার্সের রেওয়া মিল 31শে ডিসেম্বর 2015। কলামগুলো হচ্ছে ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নটি হাতে নাও, প্রশ্নটি থেকে রেওয়া মিল নির্ণয় করো। শুরুতে দেয়া আছে মূলধন, এটি ক্রেডিট হবে, উত্তোলন ডেবিট হবে, প্রাপ্য নোট ডেবিট হবে, প্রদেয় নোট ক্রেডিট হবে, সাধারণ সঞ্চিতি ক্রেডিট হবে। আমি একটু ব্যাখ্যা করছি। মূলধন ক্রেডিট হবে কেননা এটি স্বত্বাধিকারবাচক হিসাব এবং এর ফলে স্বত্বাধিকার বৃদ্ধি পায়। উত্তোলন ডেবিট হবে, আমাদের সূত্র বা নিয়ম অনুযায়ী উত্তোলন হচ্ছে বিপরীত স্বত্বাধিকারবাচক হিসাব, এর ফলে স্বত্বাধিকার হ্রাস পায়, এজন্য এটি ডেবিট হবে। প্রাপ্য নোট চলতি সম্পদ, তোমরা জানো যে সকল প্রকার সম্পদ ডেবিট হয়। প্রদেয় নোট চলতি দায়, সকল প্রকার দায় ক্রেডিট হয়। সাধারণ সঞ্চিতি, তোমরা জানো যে পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি এবং তহবিল ক্রেডিট করতে হয়। নগদ তহবিলের প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে, এটি আসবে না কেননা মজুত পণ্য বাদে কোনো হিসাব খাতেরই প্রারম্ভিক উদ্বৃত্ত রেওয়া মিলে আসে না। এরপর দেওয়া আছে মজুত পণ্য 1/1/2015 প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আসবে কিনা সেটি দেখার জন্য আমাদের দেখতে হবে প্রশ্নে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই, অতএব প্রারম্ভিক মজুত পণ্য আসবে 4,000 টাকা। অনাদায়ী পাওনা, এটি কারবারের জন্য ব্যয়স্বরূপ, এটি ব্যয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব ডেবিট হয়, এটি ডেবিট হবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি, তোমরা জানো যে পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদে সকল প্রকার সঞ্চিতি এবং তহবিল ক্রেডিট হয়, অতএব এটি ক্রেডিট হবে। দালান কোঠা সম্পদ, এটি ডেবিট হবে। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, এটি ডেবিট হবে। বেতন খরচ, এটি ব্যয়বাচক হিসাব, এটি ডেবিট হবে। অগ্রিম শিক্ষানবিশ সালামি, এটি চলতি দায়, এটি ক্রেডিট হবে, কারণ সকল প্রকার দায় ক্রেডিট হয়। অগ্রিম শিক্ষানবিশ সালামি, এটি হচ্ছে অগ্রিম প্রাপ্ত একটি আয়, অর্থাৎ আয় হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বে অথবা সেবা প্রদান করার পূর্বে যখন আমরা অর্থ গ্রহণ করি তখন সেটিকে দায় স্বরূপে গণ্য করা হয়। ব্যাংক জমাতিরিক্ত, এটি হচ্ছে চলতি দায়, এটি ক্রেডিট হবে। নগদ তহবিল, এটি কারবারের জন্য সম্পদ স্বরূপ, চলতি সম্পদ, এটি ডেবিট হবে, এটি হচ্ছে নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্ত। বিমা খরচ কারবারের জন্য ব্যয় স্বরূপ, এটি ডেবিট হবে। মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য, যেহেতু প্রারম্ভিক মজুত পণ্য লিপিবদ্ধ হয়েছে অতএব সমাপনী মজুত পণ্য কারবারে রেওয়া মিলে আসবে না। প্রদেয় হিসাব, এটি চলতি দায়, এটি ক্রেডিট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডেবিট পাশের সংখ্যাগুলোর যদি যোগফল নির্ণয় করি তাহলে যোগফল দাঁড়ায়
22,300 টাকা। পাশাপাশি ক্রেডিট পাশে যোগফলটিও দাঁড়ায় 22,300 টাকা। যেহেতু এই রেওয়া মিলটির দুই পাশের যোগফলই মিলে যাচ্ছে, অতএব এখানে কোনো অনিশ্চিত হিসাব আসবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রেওয়া মিলের দুই পাশের যোগফল সর্বদাই সমান হবে। কোনো কারণে যদি যোগফল সমান না হয়, সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাব লিখে টাকার অঙ্ক বসিয়ে যোগফল সমান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের করণীয় গ। করণীয় গতে চাওয়া হয়েছিল রেওয়া মিল প্রস্তুত করার জন্য, আমরা রেওয়া মিলটি প্রস্তুত করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তোমাদের আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা পোস্টের নিচে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবে, অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে, আমি অবশ্যই সেগুলোর রিপ্লাই দেব। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।